স্মার্ট হওয়া নিয়ে একটা সাধারণ ধারণা আছে, তাই না? যে এর জন্য বছরের পর বছর লেগে যায়, অনেক কঠিন পরিশ্রম করতে হয়। কিন্তু আসলে কি ব্যাপারটা এতটা কঠিন, নাকি এর কোনো সহজ রাস্তাও থাকতে পারে? কথাটা শুনতে বেশ মজার তাই না? যে স্মার্ট হতে ২২ বছর স্কুলে কাটাতে হয় আর তারপর যা হওয়া যায় তা হলো গৃহহীন। মানে বছরের পর বছর ধরে জ্ঞান অর্জন করলেই যে সাফল্য আসবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। অনেক সময় তো এর উল্টোটাও ঘটে যায়। তো প্রশ্নটা এখানে, যদি ওই পুরনো লম্বা পদ্ধতিতে কাজ নাই হয় তাহলে স্মার্ট হওয়ার আসল রাস্তাটা কি? চলুন আজকে আমরা এই বিষয়টা একটু তলিয়ে দেখি। আচ্ছা, স্মার্ট হওয়ার চেষ্টার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটা কোথায় বলুন তো? আসলে পরামর্শের কিন্তু কোনো অভাব নেই। আসল সমস্যাটা হলো আমাদের চারপাশে যে ধরনের পরামর্শ ঘুরে বেড়ায় তার বেশিরভাগই ঠিক কাজের না। অনলাইনে একটু খুঁজলেই দেখবেন স্মার্ট হওয়ার পরামর্শগুলো মূলত দুই ধরনের। একদিকে আছে খুব ভারী ভারী দার্শনিক কথাবার্তা, মানে সক্রেটিসের মতো লেভেলের আলোচনা যা বোঝাটাই একটা কঠিন কাজ। আর অন্যদিকে কি আছে? কিছু খুব সাধারণ ব্রেন হ্যাকস, যেমন ব্লুবেরি খান, ক্লাসিক্যাল গান শুনুন। এগুলো শুনতে ভালো লাগলেও সত্যি বলতে খুব একটা কাজে দেয় না। এইসব ছোটখাটো কৌশল বা হ্যাকস আসলে আমাদের মূল কাজটা থেকেই ফোকাসটা সরিয়ে দেয়। আর সেই মূল কাজটা কি? কিছু একটা শেখা। আসল কথা হলো, স্মার্ট হতে গেলে কিছু শিখতেই হবে। এর কোনো শর্টকাট নেই। তাহলে শেখার সবচেয়ে কার্যকরী উপায়টা কি হতে পারে? উত্তরটা কিন্তু খুবই সহজ আর একদম বেসিক একটা জিনিস: পড়া। হ্যাঁ, ঠিকই শুনছেন। জ্ঞান অর্জন করা আর সেটাকে কাজে লাগানোর প্রথম ধাপই হলো পড়া। আচ্ছা, স্মার্ট হওয়া বলতে ঠিক কি বোঝায়? এটা কিন্তু শুধু একগাদা তথ্য মুখস্থ করা নয়। এর আসল মানে হলো 4টে জিনিস করতে পারা। প্রথমত, দরকারি স্কিল শেখা, তারপর সমস্যা সমাধানে দক্ষ হয়ে ওঠা, কঠিন বিষয়গুলো সহজে বুঝতে পারা, আর সবশেষে আলোচনার সময় বুদ্ধির পরিচয় দেওয়া। তবে জ্ঞান থাকলেই তো হবে না, সেটা অন্যদের সাথে ভাগ করে নেওয়ার মধ্যেও একটা আর্ট আছে। যেমন এই দুটো উদাহরণ দেখুন। একজন এমনভাবে কথা বলছে যেন সে জ্ঞান জাহির করে অন্যকে ছোট করতে চাইছে, আর অন্যজন সে আলোচনার মধ্যে দিয়ে খুব স্বাভাবিকভাবে তার জানা বিষয়টা শেয়ার করছে। আসল পয়েন্টটা কিন্তু এটাই: অন্যকে সাহায্য করা, নিজেকে বড় দেখানো নয়। আর এটাই হলো মূল মন্ত্র। যখন কেউ নিজের জ্ঞানটা এমনভাবে শেয়ার করে যাতে অন্যেরা ছোট বোধ না করে, তখনই কিন্তু মানুষ তাকে সম্মান করে, তার কথা শুনতে চায়। জ্ঞান ভাগ করে নেওয়ার এর চেয়ে সুন্দর উপায় আর হয় না। কিন্তু একটা বড় সমস্যা থেকেই যায়, তাই না? আমরা যা পড়ি তার বেশিরভাগটাই তো কয়েকদিন পর আর মনে থাকে না। তাহলে এই যে এত কষ্ট করে জ্ঞান অর্জন করা হলো, সেটাকে মাথায় ধরে রাখার উপায়টা কি? চলুন এবার সেটাই দেখা যাক। এর উত্তরটা লুকিয়ে আছে দ্য লার্নিং কার্ভ নামে একটা দারুণ কনসেপ্টের মধ্যে। খুব সহজ করে বললে এর মানে হলো, যে কোনো কিছু শেখার সময় আমাদের চেষ্টার প্রথম ২০% থেকেই আমরা প্রায় ৮০% শিখে ফেলি। এটাই কিন্তু কম পরিশ্রমে বেশি ফল পাওয়ার আসল সিক্রেট। এই চারটা একটু খেয়াল করুন। দেখছেন, একদম শুরুতে অল্প একটু প্র্যাকটিস করলেই দক্ষতার লেভেলটা কি দারুণভাবে বেড়ে যায়। কিন্তু তারপর দেখুন, অনেক বেশি প্র্যাকটিস করলেও উন্নতিটা হয় খুব সামান্য। তার মানে নতুন কিছু শেখার সময় আসল লাভটা হয় একদম প্রথম দিকে চেষ্টাতেই। তবে হ্যাঁ, এখানে একটা শর্ত আছে: যা শেখা হচ্ছে সেটাকে বাস্তবে কাজে লাগাতে হবে। তো এই জ্ঞানকে মাথায় গেঁথে ফেলার জন্য একটা খুবই সহজ, মাত্র 2 ধাপের নিয়ম আছে। স্টেপ 1, তথ্যটা পড়ুন। যেমন ধরুন, ঘর পরিষ্কার করার উপর একটা চ্যাপ্টার পড়া হলো। স্টেপ 2, পড়ার সাথে সাথেই সেই তথ্যটা কাজে লাগান। মানে সোজা গিয়ে নিজের ঘরটা পরিষ্কার করে ফেলুন। কি একদম সহজ না ব্যাপারটা? কিন্তু এখানে একটা প্রশ্ন আসতেই পারে: এমন তো অনেক কিছুই আছে যা শেখার সাথে সাথে প্র্যাকটিস করা সম্ভব না, তাই তো? যেমন ধরুন পাবলিক স্পিকিং বা হয়তো কোডিং। সেই সব ক্ষেত্রে কি করা যাবে? এরও একটা সমাধান আছে, আর সেটা হলো মেন্টাল প্র্যাকটিস বা মানসিক অনুশীলন। মানে মনে মনে পুরো পরিস্থিতিটা কল্পনা করা। ধরুন কেউ পাবলিক স্পিকিং শিখছে, তাহলে সে চোখ বন্ধ করে ভাবতে পারে যে সে একটা স্টেজে দাঁড়িয়ে কথা বলছে। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা মনে মনে ভিজুয়ালাইজ করতে হবে। এতে কি হয়? ব্রেন মনে করে যে কাজটা সত্যিই করা হয়েছে, আর তথ্যটা মাথায় গেঁথে যায়। তাহলে ব্যাপারটা দাঁড়ালো এই যে,
পড়া আর তার সাথে সাথেই সেটাকে প্রয়োগ করা, এই দুটোকে একসাথে মেলাতে হবে। কিন্তু এই কাজটা করার জন্য সবচেয়ে সেরা টুল বা উপায়টা কি? এইখানেই আসল খেলাটা। শুধু বইয়ের পাতা উল্টে যাওয়া বা রিডিং করাকে বলে প্যাসিভ রিভিউ, আর অন্যদিকে প্র্যাকটিস প্রশ্ন সলভ করা হলো অ্যাক্টিভ প্র্যাকটিস। কারণ তখন ব্রেইনকে চ্যালেঞ্জ করে তথ্যটা মনে করতে হয়, ঠিক যেমনটা পরীক্ষার হলে করতে হয়। আর রিসার্চ এটাই বলে যে এই অ্যাক্টিভ প্র্যাকটিস কিন্তু প্যাসিভ রিভিউ থেকে অনেক অনেক বেশি কাজের। শেখার জন্য কোন মিডিয়াম বা মাধ্যম ব্যবহার করা হচ্ছে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন ধরুন একটা ভিডিও, এর মূল উদ্দেশ্য হলো বিনোদন দেওয়া, তাই সেটা প্যাসিভলি দেখা হয়। কিন্তু একটা টেক্সট বুক, তার উদ্দেশ্য হলো তথ্য দেওয়া, আর এর সাথে যে প্রশ্নগুলো থাকে সেগুলো আমাদের অ্যাক্টিভলি প্র্যাকটিস করতে বাধ্য করে। এজন্যই গভীরভাবে কিছু শেখার জন্য টেক্সট বুক অনেক বেশি এফেক্টিভ। তাহলে ফাইনাল ভার্ডিক্টটা কি? যদি লক্ষ্য হয় যত তাড়াতাড়ি সম্ভব এবং এফেক্টিভভাবে স্মার্ট হওয়া, তাহলে ক্লাসিক টেক্সটবুকের আসলে কোনো বিকল্প নেই। ভিডিও বা অন্য মিডিয়ামগুলো হয়তো বিনোদনের জন্য দারুণ, কিন্তু সিরিয়াসলি কিছু শেখার জন্য, মানে গভীর জ্ঞানের জন্য, টেক্সটবুকই কিন্তু সেরা। সবশেষে একটা প্রশ্ন দিয়ে শেষ করা যাক, এমন কোনো একটা জিনিস আছে যা আজই শেখা যায় এবং সঙ্গে সঙ্গে সেটাকে কাজেও লাগানো যায়? কারণ দিনের শেষে শুধু জেনে কোনো লাভ নেই যদি না সেটা দিয়ে কিছু করা হয়। আসল শেখাটা তো তখনই শুরু হয় যখন আমরা আমাদের জ্ঞানকে কাজে লাগাই। তো আজ কি শেখা যায় আর সেটাকে কিভাবে কাজে লাগানো যায়?